ধন্যবাদ যারা আজকে সাইরেনের আয়োজিত এই প্রোগ্রামে এসেছেন, যারা এই প্রোগ্রামটি আয়োজন করেছেন এবং যারা উপস্থিত বক্তা আছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করি। আজকে আমাদের যেই বক্তব্যের বিষয় সেটা হলো কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই। তো কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চাই এই আলোচনার শুরুতেই প্রথমে আসলে আমাদের কোশ্চেনটা করা দরকার যে আমরা আসলে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় চাই প্রথমত, এরপর হচ্ছে কেমন বিশ্ববিদ্যালয় চাই, এটা হচ্ছে তার পরবর্তী কোশ্চেন। মানে আমাদের যে বিশ্ববিদ্যালয়গুলি আছেন, এটা আমরা দীর্ঘদিন যাবৎ যে বিশ্ববিদ্যালয়গুলি আছে আমরা দীর্ঘদিন যাবৎ এই কথাগুলি বলে আসছি এবং আমাদের এখানে যারা বক্তারা আছেন তাদের মধ্যেও অনেকে বলে আসছেন যে আমাদের এখানে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয় বলতে বিশ্ববিদ্যালয় যে কনসেপ্ট, এই বিশ্ববিদ্যালয় কনসেপ্টটা যা বোঝায়, বিশ্ববিদ্যালয় বলতে আমরা যা বুঝি সেই অর্থে আসলে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় আছে কিনা সেই কোশ্চেনটাই আসলে দীর্ঘদিন যাবৎ আমরা করছি। এবং আমরা একটা বিশ্ববিদ্যালয়ের যে কাজ হওয়া উচিত, ঐতিহাসিকভাবে একটা বিশ্ববিদ্যালয় যে দায়িত্ব পালন করে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলি সেই দায়িত্ব পালন করছে কিনা এই কোশ্চেনটা আমরা দীর্ঘদিন যাবৎ কিন্তু করে আসছি। সুতরাং আমাদের প্রথমত এই জায়গাটা বুঝতে হবে যে মানে বিশ্ববিদ্যালয় যেগুলি আছে আমাদের দেশে, পাবলিক বিশ্ববিদ্যালয় যেগুলি আছে সেগুলির আসলে এখন কি পরিস্থিতি, কি অবস্থা, এগুলি আসলে আদৌ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পালন করছে কিনা, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের যেই কাজ সেটা তারা করছে কিনা সেই জায়গাটা আমাদের আগে প্রশ্নটা তুলতে হবে। তারপরে কেমন বিশ্ববিদ্যালয় চাই, বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাট উন্নয়ন বা ইত্যাদি ইত্যাদি, এগুলি এর পরবর্তী কোশ্চেন। সো সেই জায়গার থেকে বিশ্ববিদ্যালয়ের ধরা যাক যে বিশ্ববিদ্যালয়গুলি, এখানে ইউজিসির কৌশলপত্র নিয়ে আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলিতে আমরা এই গণ অভ্যুত্থানের পরে দেখেছি যে কি বলে এটাকে আপনার সোশ্যাল সায়েন্স এবং যে কলা যে অনুষদ, এই অনুষদ দুইটা কি করে বাংলাদেশে, এটা নিয়ে নানান ধরনের কোশ্চেন। মানে ধরা যাক যে যারা সায়েন্সে পড়তেছেন বা যারা বিজনেস ফ্যাকাল্টিতে পড়তেছেন তাদের অনেকের পক্ষ থেকে এই ধরনের কোশ্চেন আসছে যে আসলে বাংলাদেশে সোশ্যাল সায়েন্স এবং কলা অনুষদগুলির কি কাজ, তারা করেন কি। তো এটা তো আমাদের ব্যর্থতা আসলে, মানে সোশ্যাল সায়েন্স এবং কলা অনুষদগুলির যে কিছু করার নাই বাংলাদেশে, এই ব্যর্থতাটা আসলে কার? এই ব্যর্থতাটা তো আসলে এই বিশ্ববিদ্যালয়, আমাদের যে বিশ্ববিদ্যালয় ব্যবস্থা, এই বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা। কারণ পুরা বিশ্বে আপনি সোশ্যাল সায়েন্স এবং কলা অনুষদ এদের কিন্তু অনেক কাজের ক্ষেত্র আছে, গবেষণার ক্ষেত্র আছে এবং আরো অনেকগুলি কি বলা যায় এটাকে, তাদের অনেকগুলি কর্মক্ষেত্র আছে, গবেষণার ক্ষেত্র আছে। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা যেই মানে যেভাবে সাজানো বিশ্ববিদ্যালয় শিক্ষা পদ্ধতিটা, সেখানে আসলে মানে আপনি ইউনিভার্সিটি, এই যে আমাদের যেই 24-এর গণ অভ্যুত্থান হলো, এই গণ অভ্যুত্থানের পিছনে অন্যতম প্রধান নিয়ামক ছিল বিসিএস পরীক্ষার যেই চাকুরি কোটা, এটা দিয়েই মূলত শুরু হয়েছিল এই আন্দোলনটা। তো হুইচ ইজ ফাইন, কিন্তু পয়েন্ট হলো যে একটা ইউনিভার্সিটির, এই প্রশ্ন আমরা আগেও অনেকবার করেছি, যখন কোটা আন্দোলন চলে তখনও আমরা এই কোশ্চেন করেছি যে একটা ইউনিভার্সিটির বা পুরা বাংলাদেশের যতগুলি পাবলিক ইউনিভার্সিটি আছে, এই পাবলিক ইউনিভার্সিটির অর্ধেকেরও বেশি স্টুডেন্ট কেন বিসিএস পরীক্ষার জন্য পার্টিসিপেট করার জন্য ইউনিভার্সিটিতে পড়বে। এটা একটা সিরিয়াস কোয়েশ্চেন। ধরা যাক যে বিগত সরকারের আমলে যে ইউনিভার্সিটিগুলি বাংলাদেশে হয়েছে, এই ইউনিভার্সিটিগুলি আসলে কেন করা হলো, মানে এই যে এতগুলি ইউনিভার্সিটি, আমরা শুধু বলি যে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হচ্ছে সব জায়গায়, ব্যাঙের ছাতার মতো কিন্তু ইউনিভার্সিটিও হয়েছে অনেকগুলি। মানে এই ইউনিভার্সিটিগুলির কিন্তু অ্যাকচুয়ালি কেন হলো, এটার পরিকল্পনা কি, মানে কি কারণে ইউনিভার্সিটিগুলিকে বানানো হচ্ছে, এটার কিন্তু কোনো আসলে সদুত্তর আমরা এখন যদি খুঁজি তাহলে পাই না।
কারণ আপনি দেখেন যে আমাদের প্রত্যেকটা যেই জায়গাগুলিতে নতুন নতুন অনেকগুলি ইউনিভার্সিটি বানানো হয়েছে, সেই সমস্ত জায়গায় অনেকগুলি ঐতিহ্যবাহী কলেজ ছিল। তো আপনি চাইলেই এই ঐতিহ্যবাহী কলেজগুলিকে কিন্তু আপনি যদি চাইতেন তাহলে ইউনিভার্সিটিতে আপনি রূপান্তর করতে পারতেন, কিন্তু আপনি সেখানে অনেকগুলি নতুন ইউনিভার্সিটি বানাইলেন। এবং এই নতুন অনেকগুলি ইউনিভার্সিটি, বাংলাদেশে এখনো কিছু ইউনিভার্সিটি আছে যেগুলির ভবনও নাই, হাওয়ার উপরে ক্লাস চলতেছে এবং দীর্ঘদিন যাবত। তারপরে অনেকগুলি ইউনিভার্সিটি আছে যেগুলিতে লাইব্রেরি নাই, ফ্যাসিলিটিস নাই। কিন্তু আমাদের যেহেতু উচ্চশিক্ষা দরকার অনেক বেশি, সেজন্য আমরা ইউনিভার্সিটি তৈরি করছি। কিন্তু এই ইউনিভার্সিটিগুলো অ্যাকচুয়ালি কি ভিত্তিতে ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে, আমরা ইউনিভার্সিটিকে তার যেই কাজ সেটার ভিত্তিতে ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করতে পারছি কিনা, সেই কোশ্চেনটা কিন্তু আমরা করছি না। এবং বিগত সরকারের আমলে এই যে ইউনিভার্সিটিগুলো তৈরি হয়েছে, অনেকগুলি ইউনিভার্সিটি, এগুলির একটা প্রধান এই ইউনিভার্সিটিগুলো তৈরি করার, আমি যখন এখন ভাবি, আমার কাছে মনে হয় যে এগুলির একটা প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল বিভিন্ন সরকার দলীয় রাজনীতি যারা করেন, বিভিন্ন ক্যাম্পাসে পড়াশোনা করেন, তাদেরকে চাকরির ব্যবস্থা করা। এইটা এই ইউনিভার্সিটিগুলো তৈরির একটা প্রধান কারণ ছিল। এখন যখন ভাবি তখন মনে হয় এরকম আর কি। সো এই যে ইউনিভার্সিটি আইডিয়াটা, এই আইডিয়াটা নিয়ে আমাদের আবার নতুনভাবে ভাবতে হবে, কথা বলতে হবে। তার কারণ এই প্রধান আইডিয়াটার থেকে সরে যাওয়ার ফলেই এখন ইউনিভার্সিটি নিয়ে যে অন্যান্য সংকটগুলি, এই সংকটগুলির সূচনা আমার মনে হয়। মানে ইউনিভার্সিটি যে আসলে জ্ঞান উৎপাদনের কারখানা, বা নতুন জ্ঞান উৎপাদন, পুরাতন জ্ঞানকে যাচাই করা, এই যে একটা কাজ ইউনিভার্সিটির, এই জায়গাটার থেকে আমাদের বাংলাদেশের ইউনিভার্সিটিগুলি একদমই সরে এসেছে বলে মনে হয়। কারণ এটা যদি সরে না আসতো, সেক্ষেত্রে আমরা আসলে ভিন্নতর পরিস্থিতি দেখতাম। এই যে বিসিএস পরীক্ষার জন্য যে দীর্ঘ যে কম্পিটিশন ইউনিভার্সিটি স্টুডেন্টদের, তো মনে হচ্ছে যে যেনবা ইউনিভার্সিটিতে পড়ার উদ্দেশ্য কেবলই সরকারি চাকুরি বা কোনো রকম একটা পেট চালানোর ধান্দা। তো সেইটা তো আসলে ইউনিভার্সিটিতে পড়াশোনার মূল উদ্দেশ্য হতে পারে না। বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে কেউ যদি মানে কোনো পেশা করার জন্য, ক্যারিয়ার বিল্ড আপের জন্য পড়াশোনা করেনও, ইউনিভার্সিটির যে ইন্টারনাল মেকানিজম বা ইউনিভার্সিটির যে ইন্টারনাল কারিকুলাম, পাঠ্যক্রম, সেটা তো অবশ্যই সেই অনুযায়ী ডিজাইন হওয়াটা উচিত না। ইউনিভার্সিটির থাকা উচিত জ্ঞান উৎপাদনের কেন্দ্র হিসাবে। সেখান থেকে কেউ যদি তার ভিন্ন কোনো পারপাস তিনি অবলম্বন করেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু আমাদের ইউনিভার্সিটির পড়াশোনার যেই মানে সিস্টেম, যেই কারিকুলাম, সেটা এমনভাবে সাজানো যে মনে হয় এটা আসলে এই উদ্দেশ্যেই, মানে বিসিএস দেওয়ার উদ্দেশ্যেই যেন বা বানানো হয়েছে এই মানে কারিকুলামগুলি। এটা উচিত না। এরপরে ধরেন আমাদের ইউনিভার্সিটির আরো অনেকগুলি জিনিস, সেগুলি কিছু কিছু জিনিস সংশোধন হচ্ছে। ইউজিসির যে ইউজিসির কৌশলপত্র নিয়ে আমরা দীর্ঘদিন যাবৎ, সবাই এখানে যারা আছেন অনেকেই দীর্ঘদিন যাবৎ ইউজিসির কৌশলপত্র নিয়ে আলোচনা করছেন। ইউজিসির এই কৌশলপত্রের কারণে মানে শিক্ষার যে বাণিজ্যিকীকরণের কথা বলা হয়, এই বাণিজ্যিকীকরণটা মানে একটা পর্যায়ে এত বেশি, মানে এত বাজেভাবে এই বাণিজ্যিকীকরণটা হয়েছে। আজকে আমরা যে কলা এবং সোশ্যাল সায়েন্স অনুষদের কথা বলছি, যে আসলে এটা পরে কি হয়, এটা আসলে ওই ঘটনারই আলটিমেট একটা ফলাফল। মানে ইউজিসির কৌশলপত্রের ফলে শিক্ষার যে বাণিজ্যিকীকরণ, সেই ঘটনারই একটা আলটিমেট ফলাফল হলো এই কলা এবং সোশ্যাল সায়েন্স যেই ইগুলি আছে, অনুষদগুলি আছে, সেগুলি নিয়ে এই কোশ্চেনগুলি উঠছে এখন। কারণ আমরা আসলে দেখছি যে আমরা কি কারণে বাংলা ডিপার্টমেন্টে পড়বো সাপোজ, বা উর্দু ডিপার্টমেন্টে আমরা কেন পড়বো, সংস্কৃত আমরা কেন পড়বো, ঠিক আছে? এই জায়গাগুলি কিন্তু আসছে, এই প্রশ্নগুলি আসছে, এবং এই প্রশ্নগুলি অনেকেই অনেকভাবে অনেক পারপাজেও তোলার চেষ্টা করছেন অনেক জায়গা থেকে। তো এই যে একটা মানে ইউনিভার্সিটির পুরো যে ইউনিভার্সিটি সিস্টেম, এটার যে একটা প্রধান জায়গা ছিল সোশ্যাল সায়েন্স এবং কলা অনুষদ, কেন পাবলিক ইউনিভার্সিটিগুলিতে এই দুইটা অনুষদ একদমই, মানে এই দুইটা অনুষদ আপনি দেখবেন একদম বিসিএস কেন্দ্রিক। এদের যারা বিশেষত কলা অনুষদে পড়েন, তারা যেন বা বিসিএস দেওয়ার জন্যই পড়েন, মানে আর কোনো কাজ নাই। তো এটা কেন হলো, এই পরিস্থিতিটা কেন তৈরি হলো, এটা আমাদের ইউনিভার্সিটি কর্তৃপক্ষের ভাবতে হবে, এবং আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকেও আসলে এই জায়গাটা নিয়ে ভাবতে হবে, চিন্তা করতে হবে। এটা একটা আলোচনা, একটা দিক। ইউনিভার্সিটিতে এখন রাজনীতি, ছাত্র রাজনীতি বা
ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি, এটা নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে যে এই রাজনীতিটা আসলে থাকা উচিত কি উচিত না, থাকলে এটা আসলে কিভাবে থাকা উচিত বা কি হওয়া উচিত। তো আসলে আমরা এমন একটা সময় বসে এই আলোচনাটা করছি যখন এই ক্যাম্পাস থেকেই একটা আন্দোলন হয়েছে, ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস এবং অন্যান্য যেই ইউনিভার্সিটিগুলি ক্যাম্পাসগুলি আছে সেখান থেকে একটা আন্দোলন হয়েছে এবং সেখান থেকেই ক্যাম্পাস থেকেই যেন বা রাষ্ট্র পরিচালিত হচ্ছে এরকম একটা ভাব। তো এই ভাবের মধ্যে থেকে আমরা যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ করি তখন সেটা আসলে একটু গোলমেলে, মানে পরিস্থিতিটা গোলমেলে, একটু বুঝতে অসুবিধা হয় আমাদের যে আসলে ঘটনাটা কি। আমরা এখান থেকে দেশে ত্রাণ দিচ্ছি সবাই, তারপরে দেশের বিভিন্ন যেই সমস্যা গোলযোগ এগুলি মেটানোর জন্য মানুষ টিএসসিতে আসতেছে এখন। তো সেই পরিস্থিতিতে বসে আমরা যখন ছাত্র রাজনীতি নিষিদ্ধের আলাপ করছি তখন আসলে এটা আমরা কিসের ভিত্তিতে করছি বা কি যুক্তিতে করছি সেটা আসলে এটা মানে একটা বোঝার ব্যাপার আছে আর কি এখানে। তো রাজনীতি আসলে কি, মানে আমি যেভাবে বুঝি ব্যাপারটা, যে রাজনীতি আসলে হলো একটা পাওয়ার, একটা ক্ষমতা, ক্ষমতার চর্চা, এটাই রাজনীতি, ক্ষমতার ব্যবহার, এটাই রাজনীতি। তো যদি আমি ধরি যে আমাদের যে ক্যাম্পাসগুলি আছে বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তার একদম শুরুর থেকেই, মানে তার কি বলে প্রতিষ্ঠাকালীন সময় থেকেই, ইভেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাও হয়েছিল বেসিক্যালি একটা রাজনৈতিক দাবির প্রেক্ষিতেই। মানে রাজনৈতিক দাবি এই অর্থে যে পূর্ব বাংলার মানুষ শিক্ষা পায় না বা পূর্ব বাংলার মানুষ শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে, এই উদ্দেশ্যে তো ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়েছে। তো সেখানেও আসলে একটা রাজনৈতিক দাবি ছিল, এক ধরনের একটা রাজনৈতিক বন্দোবস্তের ব্যাপার ছিল। তো ঢাকা ইউনিভার্সিটি একদম তার জন্মলগ্ন থেকে এখানে নানান ধরনের পাওয়ার পলিটিক্সের চর্চা হচ্ছে এবং দেশের যে কোনো বড় রাজনৈতিক ইভেন্ট এটা ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আপনি কল্পনা করতে পারছেন না এই মুহূর্তে অন্তত, যদি আমরা অতীতের ইগুলি দেখি, ইভেন্টগুলি যদি দেখি, রাজনৈতিক ইভেন্টগুলি। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এবং 24-এর গণ অভ্যুত্থানেও ঢাকা ইউনিভার্সিটি থেকেই এটা শুরু হয়েছিল এবং এখানে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা একটা বড় রোল প্লে করছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা যখন আমরা বলছি তখন আমরা আসলে কি বলছি? আমরা কি বলছি যে ঢাকা ইউনিভার্সিটি আর কখনো দেশের পাওয়ার স্ট্রাকচারে কোনো ধরনের নাক গলাবে না, এই কথা আমরা বলছি কিনা এটা আমাদেরকে স্পষ্ট করতে হবে। মানে ঢাকা ইউনিভার্সিটি আর দেশের রাজনীতিতে কোনো ধরনের বক্তব্য রাখবে না, এই ধরনের কথা আমরা বলতে চাচ্ছি কিনা সেটা আমাদের পরিষ্কার করা দরকার। তো আপনারা জানেন যে যেই ছাত্র রাজনীতি আমরা অবশ্যই আমরা বলছি যে 24-এর যে অভ্যুত্থান হয়েছে এই অভ্যুত্থানের আগে ছাত্র রাজনীতির যেই চর্চা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, সেই ধরনের ফ্যাসিস্ট, দখলদারিত্ব ভিত্তিক এবং পেশি ভিত্তিক ছাত্র রাজনীতি থাকা উচিত না ক্যাম্পাসে। কিন্তু মানে ছাত্র রাজনীতি আপনি যখন বলছেন যে এটা নিষিদ্ধ, তখন আসলে কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ হচ্ছে, কিন্তু আসলে রাজনীতি নিষিদ্ধ হচ্ছে না। কারণ আপনি হলে হলে এখনো, আমি যেটা জানি বিভিন্ন হলে হলে কিন্তু এখনো একটা কমিটি আছেন যারা হল পরিচালনা করেন, যারা হলের নানান কিছু দেখেন, দেখভাল করেন, তারপরে যারা হলের পক্ষ থেকে অ্যাজ এ প্রতিনিধি যেই বডি আছে ইউনিভার্সিটি বডি তাদের সাথে আলাপ আলোচনা করেন। তারপরে হলে ধরেন এই যে এই ধরনের যে পাওয়ার স্ট্রাকচারগুলি, এই পাওয়ার স্ট্রাকচারগুলি কিন্তু আছে। প্রবলেম হলো যে এবং এই পাওয়ার স্ট্রাকচারগুলি নানানভাবে ফাংশনও করতেছে। ধরেন তোফাজ্জল হত্যাকাণ্ড যেটা হলো আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, মানে এটা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এত নৃশংস এবং মানে ন্যাক্কারজনক হত্যাকাণ্ড আর হয়েছে কিনা আমি জানি না ঢাকা ইউনিভার্সিটির ইতিহাসে। মানে বিগত 10-15 বছরেও ঢাকা ইউনিভার্সিটির কোনো হলে এই ধরনের একটা হত্যাকাণ্ড কিন্তু ঘটে নাই, কিন্তু এটা ঘটলো 24-এর অভ্যুত্থানের পরে। এখন প্রশ্ন হলো, যদি রাজনীতি নিষিদ্ধ হয়ে গেল, রাজনীতি নাই ক্যাম্পাসে, তাহলে এই ধরনের একটা হত্যাকাণ্ড কেন ঘটলো? মানে কি কারণে এই ধরনের একটা হত্যাকাণ্ড ঘটলো এবং কি কারণে হল প্রভোস্ট, হলের যে হাউস টিউটর এবং হলের অন্যান্য যে স্টুডেন্টরা আছেন, কি কারণে তারা এই হত্যাকাণ্ডটা থামাতে পারলেন না? কোন ছাত্রলীগ সেখানে বেসিক্যালি তাদেরকে বাধা দিয়েছিল? এই কোশ্চেনটা আপনাদের মাথায় মানে রাখা দরকার, এটা ভাবা দরকার। সো মানে পাওয়ার প্র্যাকটিস যেটা যেটা আসলে পলিটিক্স বলতে যেটা বোঝায় সেটা কিন্তু সবসময় চলবে এবং চলছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে সেটা আসলে বন্ধ হবে সহসাই এরকম ভাবার কোনো কারণ নাই।
কারণ বাংলাদেশের রাজনীতি এখনো আসলে মানে ঢাকা ইউনিভার্সিটিকে কেন্দ্র করেই অনেকখানি আবর্তিত হয় বা হচ্ছে। সো এখানে রাজনীতি বন্ধ হয়ে যাবে বা ক্ষমতার চর্চা বন্ধ হয়ে যাবে এরকম ভাবার আসলে কোনো কারণ নাই। সো এই কনসেপ্টটা যদি আমাদের সামনে ক্লিয়ার থাকে, এই রাজনীতি বলতে আসলে কি বুঝি আমরা, এই জায়গাটা যদি আমাদের সাথে সামনে ক্লিয়ার থাকে, তাহলে আমরা নেক্সট আলাপটায় যাইতে পারবো আসলে যে আমরা আসলে কি ধরনের, আমরা রাজনীতি নিষিদ্ধ চাই না রাজনৈতিক সংস্কার চাই বা কি ধরনের রাজনীতি আমরা আসলে চাই। তো মানে ইউনিভার্সিটিগুলায় যেই দখলদারিত্ব ভিত্তিক রাজনীতিটা তৈরি হয়েছে, যে পেশি ভিত্তিক রাজনীতিটা সংস্কৃতিটা তৈরি হয়েছে, এইটার একটা বড় কারণ হলো ছাত্র সংসদের কন্টিনিউশনটা না থাকা। মানে ছাত্র সংসদ এটার যদি কন্টিনিউশন থাকতো, আপনি দেখেন যে 2018 সালে যখন ডাকসু হলো, এই ডাকসুই কিন্তু, এই ডাকসুকে কেন্দ্র করে কিন্তু এখানে বহুদলীয় যেই চর্চা, সেই চর্চাটা কিন্তু প্রথম শুরু হয়। এর এক পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে শুধু ছাত্রলীগই এখানে মানে সভা সমাবেশ এবং অন্যান্য নানান প্রোগ্রাম করতো, কিন্তু ডাকসুকে কেন্দ্র করেই কিন্তু এখানে বেসিক্যালি অন্যান্য যেই দলগুলি আছে, অন্যান্য যেই মতগুলি আছে, তারা কিন্তু এই ডাকসুকে কেন্দ্র করেই তাদের রাজনীতির যেই চর্চাটা, এটা আবার নতুন করে ক্যাম্পাসগুলি মানে ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু শুরু হয়। সুতরাং এ দিয়ে আমরা একটা জিনিস বুঝি যে যদি আপনি ক্যাম্পাসে সুষ্ঠু, গণতান্ত্রিক এবং অংশগ্রহণমূলক যদি রাজনীতি আপনি চান, তাহলে ছাত্র সংসদের কন্টিনিউয়েশনটা জরুরি। এখন মানে ক্যাম্পাসগুলিতে বা ইউনিভার্সিটিগুলিতে যেটা হয় যে ছাত্র সংসদ ইলেকশন দীর্ঘদিন যাবৎ আমরা জানি যে 2018 ইলেকশনের আগে দীর্ঘদিন যাবৎ বন্ধ ছিল, এবং 2018-তে ডাকসু ইলেকশনের পরেও অন্যান্য মানে অন্যান্য ইউনিভার্সিটিগুলিতে কিন্তু আসলে ছাত্র সংসদ নির্বাচন হয় নাই। তো এটা কেন হয় না বা কেন হয় নাই, এই জায়গাটা আমাদের নজর দেওয়াটা খুব জরুরি। এখানে অনেকগুলা কোশ্চেন জড়িত, আমি জাস্ট সংক্ষেপে কোশ্চেনগুলিতে একটু দাগ দিয়ে যাব আর কি। যেমন ধরেন এখানে একটা কোশ্চেন হলো বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের যেই আইন, সেই আইন মোতাবেক বিশ্ববিদ্যালয় আসলে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হওয়ার কথা, কিন্তু বিগত 15 বছর আমরা ক্রমাগত দেখেছি যে মানে বিশ্ববিদ্যালয় আসলে সেভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান না। এর একটা বড় কারণ হলো যে বিশ্ববিদ্যালয়ের যেই চ্যান্সেলর থাকেন, উনি হন প্রধানমন্ত্রীর নিয়োগকৃত। সো এই যে প্রধানমন্ত্রীর নিয়োগকৃত বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, এই জায়গাটা, এই কোশ্চেনটা আপনি কিভাবে ডিল করবেন, এটা আপনার একটা কোশ্চেন। আপনি বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন যদি নিশ্চিত করতে চান, তাহলে এই জায়গাটা আপনার ডিল করতে হবে। সেকেন্ড আরেকটা কোশ্চেন হলো যে ইউনিভার্সিটির যেই মানে এই ছাত্র সংসদের যে গঠনতন্ত্রগুলি আছে, এগুলি অতি পুরাতন গঠনতন্ত্র। এই গঠনতন্ত্রগুলি লাস্ট কবে রিভিউ করা হয়েছে বা লাস্ট কবে এগুলিকে সংশোধন করা হয়েছে আমরা জানি না। ইভেন শুধু গঠনতন্ত্র না, আমি যখন ফিল্ড ওয়ার্ক করি, আমি সোশ্যাল ওয়েলফেয়ার ইনস্টিটিউশনের স্টুডেন্ট, আমি যখন ফিল্ড ওয়ার্ক করি তখন আমরা একটা দেখেছি আর কি, একটা ওই ফিল্ড ওয়ার্কের একটা কি বলে ইউনিভার্সিটির যে নিয়ম, যে একটা স্টুডেন্ট প্রতিদিন ফিল্ড ওয়ার্ক বাবদ 2 টাকা বরাদ্দ পাবে ইসের জন্য, মানে ওই যে যাতায়াত আরো তার যা যা ইত্যাদি ইত্যাদি। তো এই যে 2 টাকা বরাদ্দ, এই 2 টাকা তো অনেক আগের 2 টাকা, ইভেন আমরা তো এই টাকা পয়সাগুলোও পাই নাই। তো এই টাকা পয়সাগুলো অ্যাকচুয়ালি কোথায় যায়? এই যে ইউনিভার্সিটিগুলোর যে নানান নিয়ম কানুন আছে, যে ফিল্ড ওয়ার্কের জন্য এই 2 টাকাই যদি হয়, তাহলে অন্তত 60 দিনে 120 টাকা, এই 120 টাকা আসলে কার কাছে গেল, এটা একটা কোশ্চেন। এরপরে ধরেন ডাকসু, গত দীর্ঘদিন যাবৎ ডাকসু হচ্ছে না, এই ডাকসুর জন্য তো একটা বরাদ্দ থাকে ইউনিভার্সিটির, এই বরাদ্দগুলি কোথায় গেল বা কোথায় যায়? এই যে কোশ্চেনগুলি, এই কোশ্চেনগুলি, এই যে ইউনিভার্সিটির যে একটা সিস্টেম, ইউনিভার্সিটিটা কিভাবে চলে, ইউনিভার্সিটির যে গঠনতন্ত্র, এই গঠনতান্ত্রিক যে ক্ল্যারিটি, স্পষ্টতা, এটা আসলে আমরা জানি না, আমাদের স্টুডেন্টদের সামনে এটা পরিষ্কার না, আমরা নিজেরা খুঁজিও না। ইউনিভার্সিটির তরফ থেকেও এটাকে রিভিউ করার বা এটাকে রিভাইজ করার, এটাকে রিনিউ করার কোনো ধরনের উদ্যোগ কিন্তু নাই। এই যে একটা গ্যাপ, অস্পষ্টতা, এই অস্পষ্টতাটা কিন্তু আমরা যে ইফেক্টিভলি স্টুডেন্টরা ইউনিভার্সিটির সাথে যুক্ত হবে, এই যুক্ত হওয়ার জায়গায় বড় একটা বাধা এই 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 মানে গ্যাপটা। সো এইটাও আপনার ক্লিয়ার করতে হবে। এবং ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্রে ধরেন ডাকসুর প্রেসিডেন্ট হলো একজন আনইলেক্টেড ব্যক্তি। এটা আরেকটা ব্যাপার যে হয় কি, ধরেন ডাকসু একটা মেয়াদে ডাকসু হলো, ডাকসু হওয়ার পরে সেই ডাকসু চলতেছে এবং সেটার মেয়াদ ধরেন এক পর্যায়ে যে শেষ, কিন্তু যদি ভিসি ডাকসুর প্রেসিডেন্ট হয়, তাহলে ডাকসুর প্রেসিডেন্ট কিন্তু অলওয়েজ দেয়ার,
মানে উনি উনি মানে ডাকসুর প্রেসিডেন্ট ওইখানে আছে মানে কিন্তু ডাকসুর একজন প্রতিনিধি কিন্তু ইউনিভার্সিটিতে সবসময় আছেন, এবং উনি যতদিন মানে ভিসি আছেন ততদিন কিন্তু এই ডাকসুর প্রেসিডেন্ট হিসেবে উনি সেখানে আছেন। সুতরাং এই পদ্ধতির কারণেই কিনা আমি জানি না যে ডাকসু নতুনভাবে করার আর কোনো তাগিদ দেখা যায় না, যেহেতু ডাকসুর প্রেসিডেন্ট বহাল তবিয়তে একজন আছেন। সুতরাং মানে কি দরকার আবার আবার ডাকসু করার? তো এই যে ডাকসুর কন্টিনিউইটি, এই কন্টিনিউইটি না থাকা এটা একটা বড় প্রবলেম ক্যাম্পাসে। এই দখলদারিত্ব ভিত্তিক বা পেশি ভিত্তিক যে ছাত্র রাজনীতি এবং অগণতান্ত্রিক যে ছাত্র রাজনীতি, এটার পেছনে একটা বড় কারণ হলো এই ডাকসুর কন্টিনিউইটি বা ছাত্র সংসদের কন্টিনিউইটি না থাকা। এই কন্টিনিউইটি কিভাবে থাকবে এবং এটা কিভাবে নিশ্চিত করা হবে, এটা গঠনতন্ত্রের সংশোধনের মাধ্যমে ডাকসুর এবং অন্যান্য প্রক্রিয়ায় এই জায়গাটা নিশ্চিত করতে হবে। এই জায়গাটা নিশ্চিত না করে এবং বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের কোশ্চেন নিশ্চিত না করে আপনি যদি রাজনীতি নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়কে মানে সুন্দর বিশ্ববিদ্যালয় বানাতে চান, তাহলে অ্যাকচুয়ালি এটা একটা রং প্রসেস, এটা ভুল প্রসেস। এটা অলরেডি প্রমাণিত যে আপনি সেটা পারবেন না। এটা অলরেডি 24-এর অভ্যুত্থানের পরে ক্যাম্পাসগুলিতে প্রমাণিত হয়েছে যে আপনি শুধু রাজনীতি নিষিদ্ধ করেই আপনি ক্যাম্পাসগুলোকে দখলদারিত্ব মুক্ত এবং সুন্দর ক্যাম্পাস যদি বানাতে চান, সেটা আসলে একটা ভুল মানে কি বলে ভুল একটা সিদ্ধান্ত হবে, এটা আসলে হবে না। সো এটা একটা ব্যাপার। রাজনীতির ব্যাপারে আমি যেই আমার বক্তব্যটা সেটা আপনাদের বলার চেষ্টা করলাম। এরপরে ক্যাম্পাসগুলিতে ধরেন আমাদের এই অনেক বড় একটা ইয়ের জায়গা, অনেক বড় একটা কি বলে ত্রুটির জায়গা বা ল্যাকিংস, সেটা হলো যে আমরা ইউজিসির যে কৌশলপত্র অনুযায়ী বলা হয়েছে যে ক্যাম্পাসগুলিতে মানে ইউনিভার্সিটিগুলিতে তো বরাদ্দ এমনিতেই কম দেয়। মানে আপনি যদি অনেকগুলি বাজেট ঘাটেন আপনি দেখবেন যে মানে মানবেতর পরিস্থিতি আর কি, মানে খুবই কম বাজেট। এবং পরবর্তীতে ইউজিসির কৌশলপত্র অনুযায়ী তো বাজেট আরও কমানো হয়েছে এবং বলা হয়েছে যে নিজস্ব আয়ে ইউনিভার্সিটিগুলি এখানে অপারেট করবে। তো নিজস্ব আয়ে ইউনিভার্সিটিগুলি অপারেট করবে, কিন্তু ইউনিভার্সিটিগুলি তার যে শিক্ষার্থীরা আছেন তাদের জন্য যে খণ্ডকালীন কর্মসংস্থানের ব্যবস্থা, আমরা দীর্ঘদিন যাবত এটা বলে আসছি যে ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা আছেন তাদের জন্য ইউনিভার্সিটি ক্যাম্পাসের মধ্যেই নিজেদের ফ্যাসিলিটিসের মধ্যে নানান ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা, এটা কিন্তু করা হচ্ছে না। এটা যদি করা হয় তাহলে ইউনিভার্সিটিগুলিতে মানে অন্যরকম একটা পরিবেশ তৈরি হবে। ইউনিভার্সিটিগুলিতে যদি শিক্ষার্থীদের জন্য এক ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা থাকে, আমি এটা বিশ্বাস করি না যে ঢাকা ইউনিভার্সিটি বা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির এই ক্যাপাসিটি নাই। ক্যাম্পাসের মধ্যে অবশ্যই তাদের এই ক্যাপাসিটিগুলি আছে, কিন্তু এই ক্যাপাসিটিগুলির মানে এগুলিকে কেউ কাজে লাগাচ্ছেন না, এগুলিকে ইফেক্টিভলি কোনো কি বলা হয় ইফেক্টিভলি কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। সো এই উদ্যোগ না নেওয়ার ফলে কিন্তু আমাদের স্টুডেন্টরা ধরেন আমরা এখানে যারা আসেন পড়াশোনা করতে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা দেখেছি, আরও বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে মানে ওনাদের এই পড়াশোনা চলাকালীন ওনাদের যে বিভিন্ন ধরনের খরচ এবং বিভিন্ন ধরনের আয়, এটার জন্য মানে ওনাদের পড়াশোনার বাইরে অনেক বেশি শ্রম দিতে হয়। যদি ক্যাম্পাসের মধ্যেই এরকম একটা পরিস্থিতি তৈরি করা যায় যাতে শিক্ষার্থীদের এক ধরনের কর্মসংস্থান, এক ধরনের খণ্ডকালীন কর্মসংস্থানের ব্যবস্থা হয়, তাহলে সেটা ক্যাম্পাসের জন্য এবং শিক্ষার্থীদের জন্য খুবই উপকারী হবে বলে আমার মনে হয়। তারপরে আমি যেটা বলে আমার কথাটা শেষ করব সেটা হলো যে একটা ইউনিভার্সিটি, এখানে ধরেন ইউনিভার্সিটি আসলে সবসময়ই আমরা যে নতুন জ্ঞানের কথা বলি, নতুন জ্ঞান উৎপাদন যে কথাটা বলি, এটা আমরা বুঝি কিনা এটা একটা জরুরি বিষয়। নতুন জ্ঞান যখন আপনি উৎপাদনের কথা বলবেন তখন মানে আপনার দৃষ্টিটা হতে হবে অবজেক্টিভ একটা দৃষ্টি। মানে একজন রিসার্চার কিন্তু তিনি অবজেক্টিভ দৃষ্টিভঙ্গি ছাড়া কখনোই একজন রিসার্চার তার কাজটা এগিয়ে নিতে পারেন না, তার কাজটা করতে পারেন না। সুতরাং ইউনিভার্সিটিতে ওই রকম একটা পরিবেশ, ওই রকম একটা জায়গা আমাদের থাকা দরকার। কিন্তু গত 15 বছরে এবং তারও আগে আমাদের ইউনিভার্সিটিগুলিতে এই দখলদারিত্ব ভিত্তিক রাজনীতি, হলে সিট না পাওয়া, তারপরে মানবেতর হলে জীবনযাপন, আপনারা জানেন যে বিভিন্ন সময় ঢাকা ইউনিভার্সিটির হলগুলির অনেক ছবি আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, মানবেতর পরিস্থিতি। তো এই যে মানবেতর পরিস্থিতি, এইগুলির ভিতরে থেকে আসলে মুখস্থ করা ছাড়া আসলে গত্যন্তর থাকে না। মানুষ যে চিন্তা করবে, ইউনিভার্সিটি তো চিন্তার জায়গা। আপনি নতুন জ্ঞান উৎপাদন করতে হলে, পুরাতন জ্ঞানকে যাচাই করতে হলে আপনার তো একটা চিন্তার সক্ষমতা তৈরি করতে হবে। সেই চিন্তার সক্ষমতাটা যাতে তৈরি হয়, ইউনিভার্সিটিতে যেন এই নতুন জ্ঞান চর্চা এবং পুরাতন জ্ঞানকে যাচাই, এই যে মেথড, এইটার
সুষ্ঠু চর্চা করার পরিবেশটা যেন তৈরি হয়, সেইটা আসলে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের দায়িত্ব। এর বাইরে মানে বহিরাগত ঠেকানো বা আরও যেই নানান দায়িত্ব আছে সেগুলি আসলে একটা ইউনিভার্সিটির মূল দায়িত্ব না, মৌলিক কাজ না। মৌলিক কাজটা আগে এনশিওর করেন। এমন তো না যে 2024-এর এই অভ্যুত্থানের পরে ইউনিভার্সিটিগুলিতে অনেকই রিসার্চ হয়েছে। আপনারা কি ছাত্র রাজনীতি যে নিষিদ্ধ হয়েছে বা ধরেন বহিরাগত বিরুদ্ধে নানান অ্যাকশন হয়েছে, তাইলে কি মানে আমাদের পড়াশোনা বা আমাদের চিন্তার জায়গাটা কি অনেক মানে ব্যপ্ত হয়েছে? তা কিন্তু হয় নাই। বরং আমরা কি করতেছি, আমরা কিন্তু গণবিবাহ, তারপরে আপনার মানে কি বলে মিলাদ মাহফিল এবং গরু কোরবানি, এগুলির মধ্যেই কিন্তু আমরা আছি, আটকে আছি। এগুলি আমরা করব, কিন্তু বিশ্ববিদ্যালয়ের মূল কাজ যেটা, সেই জায়গাটায় আমার মনে হয় যে আমাদের বেশি ফোকাস দেওয়া দরকার। এবং ওই পরিবেশটা তৈরি করার জন্যই বেসিক্যালি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বেশি কাজটা করা দরকার। আর তারপরের যে অন্যান্য কাজগুলি আছে, ওই কাজটা যদি ঠিকঠাক হয় তাহলে আমার ধারণা বাকিগুলিও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। ধন্যবাদ সবাইকে।